আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যুবলীগ ছাত্রলীগের 7 শীর্ষ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হচ্ছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে যুক্তি উপস্থাপন চলছে। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ষষ্ঠ দিনের মতো আজ সমাপনী বক্তব্য উপস্থাপন করবেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। এরপরই নিজেদের যুক্তিতর্ক তুলে ধরবেন আসামিদের পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবীরা। এর মধ্যে নতুন কল রেকর্ড জমা দিয়েছে প্রসিকিউশন। এর মধ্যে ডিবি প্রধান হারুনুর রশিদের ফোন আলাপও রয়েছে। তার এই কথোপকথনে জুলাই গণঅভ্যুত্থানের সময় সমন্বয় তুলে নিয়ে নিজ কার্যালয়ে খাবার খাওয়ানোর ছবি প্রকাশ্যে আসার প্রসঙ্গ উঠে এসেছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। গতরাত 9টা থেকে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এদিকে লঘুচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। ছোট বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার শঙ্কা আবহাওয়া অফিসের। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস। দেশে হাম নিয়ে শঙ্কা এখনও কাটেনি। প্রতিদিনই হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হচ্ছে শিশুর। এ অবস্থায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকা নেয়ার পর শিশুদের শরীরে সুরক্ষামূলক রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে কিনা তা এখন যাচাই করে দেখা উচিত। যদিও জনস্বাস্থ্য ইনস্টিটিউট জানায়, তারা সম্প্রতি এই বিষয়ে পরীক্ষা নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। হামে আক্রান্ত হয়ে এখনো প্রতিদিন প্রায় শতাধিক শিশু রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে, মৃত্যুও আছে। এরই মধ্যে বিশেষ ক্যাম্পেইন করে দেয়া হয়েছে হামের টিকা। তবুও কেন এত সংক্রমণ? এই টিকা কতটুকুই বা কার্যকর হয়েছে? কতদিন পর্যন্ত চলবে এই অবস্থা? এসব বিষয় নিয়ে নানান প্রশ্ন আছে সাধারণ মানুষের মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 15 মার্চ থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত হামে 1,36,000-এর বেশি শিশু আক্রান্ত হয়। মারা গেছে প্রায় 750-র বেশি। ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে হামে আক্রান্তের হার বেশি। আবার রাজধানীর হাসপাতালগুলোতেও বিভিন্ন জেলা থেকে রোগীরা এসে ভর্তি হচ্ছেন। সংক্রমণ কমাতে এপ্রিল মাসে জরুরি টিকার ক্যাম্পেইন করে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, এখন সময় এসেছে টিকার কার্যকারিতা জানার। হাম তো এখনও সংক্রমণ হচ্ছে, এখনও মারা যাচ্ছে। মিজেলস যেসব দিলাম যেসব বাচ্চাদের, তাদের রক্ত নিতে হবে, নিয়ে দেখতে হবে তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা হয়েছে কিনা, এবং হলেও সেটা প্রতিরোধ লেভেলে একটা ইউনিট আছে, 120 ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল মিনিমাম এটা থাকতে হবে। ভ্যাকসিন দেওয়ার পর এই লেভেলটা থাকতে হবে, সেটা আছে কিনা। না থাকলে ভ্যাকসিন দিলেও দেখা যাবে সংক্রমণ হতে থাকে। জনস্বাস্থ্য ইনস্টিটিউট জানায়, মার্চ থেকে জুলাই পর্যন্ত 34,000-এর বেশি রক্তের নমুনা পরীক্ষা করে ইনস্টিটিউট। এতে শুধু আক্রান্তের হার নির্ণয় করা হয়, কিন্তু টিকার কার্যকারিতা পরীক্ষা করা হয়নি। এখন আমাদের যেটি দেখার বিষয়, যে আমরা যে ভ্যাকসিনগুলো দিয়ে এসেছি, ভ্যাকসিনের কার্যকারিতা কতটুকু, সে কতটা দিয়েছে, সেই প্রক্রিয়া আমরা যাচ্ছি। আমরা অলরেডি প্রজেক্ট পাশের জন্য দিয়ে দিয়েছি। পাশ হওয়ার সাথে সাথে আমাদের সব জনবলও রেডি আছে। আমরা দ্রুতই এটা দেখার জন্য যাব ইনশাআল্লাহ। টিকার কার্যকারিতা জানা গেলে কোথায় ঘাটতি আছে তা জানা যাবে বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। রাস্তার মোড়ে কেউ ফুল, কেউ বা বেলুন বা খেলনা বিক্রয় করে জীবিকা নির্বাহ করছেন রাজশাহীর অনেক পথ শিশু। যে বয়সে বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সে সময় দরিদ্র বাবা মায়ের সাথে সংসারে খরচ বহনের দায়িত্ব পড়েছে শিশুদের উপর। এইসব শিশুদের জন্য দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় সহায়তা ও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল। ভোরের আলো ফোটার আগে ঘুম ভাঙে 10 বছর বয়সী নবীর। রাজশাহী মহানগরীর 14 পায় ঢালান এলাকার বস্তিতে থাকেন
তিনি। দেখা যায় তার হাতে খেলনা বা ঘূর্ণির মতো জিনিস নিয়ে রাজশাহী মহানগরীর বিভিন্ন মোড়ে মোড়ে এবং বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়ান। আমি তাকে গলির ডালানে তো 300 টাকা বেচেছি। এটা দিয়ে আমার আম্মু বাজার করে আনবে। আমি স্কুলে পড়ি না, তো আমার জন্মদিনের কার্ড নাই, তাই আমি স্কুলে পড়ি না। শুধু নবী নয়, নবীর মতো প্রতিটি পথ শিশুর দিনের সবটুকু সময় কাটে রাস্তায়। লেখাপড়া, খেলাধুলা কিংবা শৈশব সবকিছু ছাপিয়ে তাদের একটাই চিন্তা, আজ কয় টাকা আয় হলো। আমরা দুপুরের পর বাড়াই ব্যবসাতে দেয়া, ব্যবসা করি, ব্যবসা করে রাত 9টা 10:30 পর্যন্ত ব্যবসা করি, দিয়ে আমাদের 350 400, শুক্রবার আরও ভালো ইনকাম হয়, 500 600 এই টাকা দেয়া মা বাবার হাতে দিই, ওগুলো দিয়ে আমাদের সংসার চলে, ওগুলো দিয়ে আমাদের পরিবার চলে। দিনে হলো 300 400 টাকা ইনকাম করে নিয়ে আসি, লেন আমাদের মা বাবার হাতে দিই। পথ শিশু এবং সেই যে শিশু কিশোরদের দিয়ে যে আমরা কাজ করাচ্ছি, এটা একটি অপরাধ এবং তাদের জন্য কোনো রাজনৈতিক দলের কোনো সুচিন্তিত পরিকল্পনা নেই, প্রস্তাবনা নেই, সরকারেরও এ নিয়ে মাথা ব্যথা নেই। এই শিশুরাই হয়ে যায় অপরাধী, তারা হয়ে যায় কিশোর গ্যাং এক সময়। তাদেরকে যারা ব্যবহার করছেন, কেউ অভাবে পড়ে ব্যবহার করছেন এবং কেউ হয়তো স্বভাবে ব্যবহার করছেন। এই জন্য রাষ্ট্রের আসলে নীতি দরকার, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেই এই শিশুদের বাঁচাতে হবে। রাজশাহীর প্রতিটি পথ শিশুর গল্প হয়তোবা আলাদা, তবে তাদের কষ্টের ভাষা এক। নিরাপদ শৈশব আর শিক্ষার অধিকার নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগী হতে পারে তাদের জীবনের নতুন সূচনা। ইউসুফ আদনান, দীপ্ত সংবাদ, রাজশাহী। এবারে থাকছে উদ্দীপ্ত, যা কিছু ভালো ও উদ্দীপনার। হুইল চেয়ারে বন্দি জীবন, 2 পা একেবারেই অচল। তারপরও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ফ্রিল্যান্সার হিসেবে। অনলাইনে কাজ করে মাসে আয় করেন 50,000 টাকার মতো। তার নাম গোলাম রাব্বানী, বাড়ি পটুয়াখালী। জন্মের পর থেকেই 2 পা অবশ, 2 হাতের কার্যক্ষমতাও সীমিত। তারপরেও থেমে থাকছে না গোলাম রাব্বানী। টানা কাজ করে যাচ্ছেন কম্পিউটারে। ডিজিটাল মার্কেটিং, B2B, লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে অনলাইনে যুক্ত থাকছেন দেশে বিদেশে। ফ্যামিলিও দেখতে পাচ্ছে যে কিছু একটা করতে পারতেছি, তখন ফ্যামিলিকে বোঝানোর পরে তারা লোন নিয়ে আমার একটা কম্পিউটার কিনে দেয়। তারপর থেকে আমি এই ফ্রিল্যান্সিং করতেছি এবং এখন আলহামদুলিল্লাহ ভালোই আর্নিং হচ্ছে। যেমন এই কিছুদিন আগেও বৃষ্টির পানিতে আমার মনিটরটা নষ্ট হয়ে গেছে, আর একটা মনিটর কেনা লাগবে। 23 বছরের অদম্য এই যুবকের বাড়ি পটুয়াখালীর কলাপাড়ার পৌর শহরে। নেই প্রাতিষ্ঠানিক শিক্ষা। জীবনের 20 বছর পর্যন্ত অনেকটা ঘরবন্দি ছিলেন তিনি। দর্জি বাবার মোবাইল ফোন ঘাটাঘাটি করে 2021 সাল থেকে শুরু করেন ফ্রিল্যান্সিং এর কাজ। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন অনেকে চায় আমার কাছে শিখতে, অনেকে আসছে আমার কাছে শিখতে, কিন্তু তাদেরকে আসলে বসে যে এক জায়গায় শিখাবো বা ওইরকম পরিবেশ আমার নাই। ঘরে নিজেদের থাকতেই অসুবিধা, এরকমের একটা অসুবিধা আছে। এখন সরকারিভাবে যদি আমাকে একটা ঘরের ব্যবস্থা করে দিত, তাহলে হয়তো আমি আরো অনেক দূরে এগিয়ে যেতে পারতাম। তিনি নিজেই শুধু সফল হননি, ফ্রিল্যান্সিং এ আগ্রহী করেছেন এলাকার অনেক তরুণকে, দিয়ে যাচ্ছেন প্রশিক্ষণ। এখন সে নিজে নিজে ফ্রিল্যান্সিং শিখছে, ভালোটা আর্নিং করতে আছে। আমি আসি তার কাছে শিখি, অনেকেই আসি তার কাছে শেখার জন্য বা ট্রাই করতেছি। এলাকার যুবক যারা আছে তারা আসে ওর কাছে শেখার জন্য। শারীরিক প্রতিবন্ধী মানুষের জন্য গোলাম রাব্বানী এক অনুপ্রেরণার নাম। তিনি প্রমাণ করেছেন ইচ্ছাশক্তি দিয়ে অনেক বাধাই অতিক্রম করা সম্ভব। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। কাঁঠালের রাজধানী হিসেবে পরিচিত গাজীপুরের শ্রীপুরে এবার কাঁঠাল থেকে তৈরি হচ্ছে বিস্কুট। পাকা কাঁঠালের রস ব্যবহার করে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি হচ্ছে এই খাদ্যপণ্য। উদ্যোক্তার আশা, দেশের বাজারের পাশাপাশি একদিন বিদেশেও রপ্তানি হবে কাঁঠালের এই বিস্কুট।
বৈশাখ থেকে ভাদ্র গাজীপুরের শ্রীপুরের বাগানে এ সময় শোভা পায় জাতীয় ফল কাঁঠাল। রসে টসটসে এই ফলের চাহিদা থাকলেও সংরক্ষণ ও বিপণনের সীমাবদ্ধতায় প্রতি বছরই বিপুল পরিমাণ কাঁঠাল নষ্ট হয়। এই অপচয় রোধে ভিন্ন এক উদ্যোগ নিয়েছেন শ্রীপুর পৌরসভার বৈরাগীর চালা এলাকার উদ্যোক্তা আব্দুস সাত্তার ভূঁইয়া। পাকা কাঁঠালের রস থেকে তিনি তৈরি করছেন বিস্কুট। প্রথমে কাঁঠালের কোষ ব্লেন্ড করা হয়, এরপর ঘন রসের সঙ্গে মেশানো হয় ঘি, মাখন, দুধ, ময়দা সহ অন্যান্য উপকরণ। পরে ভালোভাবে মিশিয়ে তৈরি হয় কাঁঠালের বিস্কুট। বাগান থেকে কাঁঠাল আপনার সংগ্রহ করে নিয়ে আসি আমরা। নিয়ে আসার পরে এই কাঁঠাল আমরা কাটি। কাঁঠালগুলো ব্লেন্ডার করে ময়দা, চিনি, দুধ, বাটার, ঘি একসাথে মিক্স করে আমরা কাঁঠালের বিস্কুটটা তৈরি করি। 40% কাঁঠাল দিয়া বিস্কুট তৈরি করতে আমরা পারি, মেশিনে দিয়া তৈরি করি আর কি। চীন, ভারত, ইন্দোনেশিয়া ও জাপানে কাঁঠাল প্রক্রিয়াজাত করে বিভিন্ন খাদ্যপণ্য তৈরির ধারণা থেকেই কাঁঠালের বিস্কুট তৈরির উদ্যোগ নেন আব্দুস সাত্তার ভূঁইয়া। ভবিষ্যতে কাঁঠালের চিপস সহ আরও খাদ্যপণ্য উৎপাদন করে বিদেশে রপ্তানির পরিকল্পনা রয়েছে তার। টেস্টিং হিসাবে আমি এটা বাজারজাত করতেছি। এটা অনলাইনের মাধ্যমে বাজারজাত হচ্ছে, আমাদের নিজস্ব শোরুমে হচ্ছে এবং অনেকটা ভালো সাড়া পাচ্ছি। কাঁঠাল থেকে খাদ্যপণ্য তৈরির এই উদ্যোগে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি কর্মকর্তা। অন্যান্য উদ্যোগটা কিভাবে তৈরি করা যায় সে বিষয়ে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছে এবং পরিকল্পনা রয়েছে যেন কাঁঠালের বাজার মূল্যটা বৃদ্ধি করা যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে গাজীপুরে প্রতি বছর 2,57,000 টন কাঁঠাল উৎপাদন ও বাজারজাত করা হয়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত, বার্তা কক্ষ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর 57তম জন্মদিন আজ। 1969 সালের 12ই আগস্ট জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো। জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতাকর্মীরা। এছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সাভারের একটি বাড়িতে অভিযান চালিয়ে বেশ কয়েকটি ককটেল ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়। পরে কয়েকটি ককটেল ঘটনাস্থলে নিষ্ক্রিয় করে ডিএমপির বোম ডিসপোজাল টিমের সদস্যরা। গত রাত 1:30টার দিকে অভিযান শেষ হয়। এর আগে সন্ধ্যা 6টা থেকে সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় আব্দুল জলিলের মালিকানাধীন একটি 3তলা বাড়ি ঘেরাও করে রাখেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসির সদস্যরা। 2 বছর পর আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দৃশ্য দেখতে যাচ্ছে বিশ্ববাসী। একই সরল রেখায় সূর্য, চাঁদ ও পৃথিবী অবস্থান করায় সৃষ্টি হবে পূর্ণ সূর্যগ্রহণ। সর্বশেষ এমন ঘটনা ঘটে 2024 সালের এপ্রিল মাসে। বিরল এই ঘটনা দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ মুখিয়ে থাকলেও সব দেশ থেকে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না। এবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সবচেয়ে ভালোভাবে দেখা যাবে ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া ও পর্তুগাল সহ উত্তর পশ্চিম আফ্রিকার কিছু এলাকাতেও গ্রহণটি দৃশ্যমান হবে। 1999 সালের পরে প্রথম ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখার সুযোগ তৈরি হয়েছে। বিরল এই মহাজাগতিক দৃশ্য দেখতে ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা নির্দিষ্ট এলাকাগুলোতে জড়ো হয়েছেন। বাংলাদেশ সময় বুধবার রাত 9:34 সূর্যগ্রহণ শুরু হওয়ার কথা। পূর্ণগ্রাস পর্যায়ের স্থায়িত্ব হবে প্রায় 2 মিনিট 18 সেকেন্ড। সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা অব্যাহত রয়েছে। লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালীতে একটি জাহাজে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এতে 4 নাবিক নিহত হয়েছেন। ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে মিশরীয় মালিকানাধীন পণ্যবাহী একটি জাহাজে হুতির হামলায় নিহতদের মধ্যে 3 জন পাকিস্তানি ও 1 জন ইন্দোনেশীয়। ইরান যুদ্ধ শুরুর পর জাহাজে হুতিদের হামলায় এটিই প্রথম প্রাণহানির ঘটনা। জাহাজটি সৌদি আরবের জন্য সামরিক সরঞ্জাম বহন করার অভিযোগে হামলা চালানোর কথা জানিয়েছে হুতি গোষ্ঠী। যদিও এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি সৌদি সরকার। অন্যদিকে একই দিনে উপসাগরীয় ওমান সাগরে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম 2% বেশি বেড়ে ব্যারেল প্রতি প্রায় $90 কাছাকাছি পৌঁছেছে।
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 224 জনে। সোমবারের ভূমিকম্পের পর দেশজুড়ে 70টির বেশি পরাঘাত বা আফটার শক রেকর্ড করা হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নতুন করে কম্পন ও প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে। কলম্বিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী মঙ্গলবার সকালে অনুভূত সবশেষ কম্পনটির মাত্রা ছিল 3.8। শক্তিশালী ভূমিকম্পের পর হতাহতদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছে কিনা তা খুঁজে দেখছেন উদ্ধারকর্মীরা। উদ্ধার অভিযান চালাতে ক্রেন ও জ্বালানিবাহী ট্রাক ব্যবহার করা হচ্ছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শহরগুলোতে অনেক ভবন ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকায় পানি ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। আফটার শকের আতঙ্কে এখনও খোলা আকাশের নিচে অবস্থান করছেন স্থানীয়রা। এসএসসিতে শতভাগ পাশের রেকর্ড গড়েছে দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশি একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ রাস আল খাইমা। 2026 সালে প্রতিষ্ঠানটি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় 44 জন। এর মধ্যে একটি গোল্ডেন এ+ সহ মোট 8 জন এ+ পেয়েছেন। এ গ্রেড পেয়েছেন 28 জন শিক্ষার্থী। ভালো ফল করা প্রত্যেক শিক্ষার্থীদের অভিনন্দন জানান একাডেমিক কাউন্সিলর মোহাম্মদ আজিজুর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল ফজল, কমিটির সদস্য আতিকুর রহমান সহ গভর্নিং বডির সদস্যরা। খেলার খবর। ইতিহাস গড়ল দেশের ক্লাব ফোর্টিস এফসি। বিকেলে গতকাল এএফসি চ্যালেঞ্জ লিগে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডকে 1-0 গোলে হারিয়েছে তারা। এতে গ্রুপ পর্বে জায়গা করে নিয়েছে ফোর্টিস। বসুন্ধরা কিংস অ্যারেনায় ক্লাবটির হয়ে জয়সূচক গোলটি করেন মোহাম্মদ ইব্রাহিম। ম্যাচের বয়স তখন 52 মিনিট। গোল শূন্য প্রথমার্ধ শেষে আচমকা মাঠ জুড়ে উল্লাসে ফেটে পড়েন ঢাকা প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে থাকা ফোর্টিস এফসি। কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের বিপক্ষে 8 বিদেশি নিয়ে একাদশ সাজায় ফোর্টিস। প্রথমার্ধে খুব একটা চেপে ধরা গেল না অতিথিদের। দ্বিতীয়ার্ধে এগিয়ে গেল স্বাগতিকরা। সেই সাথে ছিল ভাগ্যের সহায়তাও। প্রতিপক্ষের পেনাল্টি ফিরিয়ে দিল গোল পোস্ট। দলীয় নৈপুণ্য ও ভাগ্যের স্পর্শে এএফসি চ্যালেঞ্জ লিগে প্রথম খেলতে নেমে কিংস অ্যারেনায় দুর্দান্ত এক প্রাপ্তির উচ্ছ্বাসে ভাসল ফোর্টিস। গেল মৌসুমে ফুটবল লিগে তৃতীয় হওয়া ফোর্টিসের চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ ছিল না, কিন্তু বসুন্ধরা কিংস ও আবাহনীর উপর ফিফা নিষেধাজ্ঞা থাকায় দুয়ার খুলে যায় তাদের। এটা একটা চান্স যে অনেক কিছু হচ্ছে, কিন্তু ফুটবলের উন্মাদনার জন্য আরেকটা কিছু ঘটুক। সো আমি প্লেয়ারদেরকে বলছি দিস ইজ দ্য রিয়েল চান্স টু গেট সামথিং। জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছিলেন প্রায় 1 বছর আগে। ধারে খেলতে এসে ক্লাবকে মূল পর্বে খেলার সুযোগ করে দেওয়া এই স্ট্রাইকারের ফোকাস জাতীয় দলে ফেরা। লাস্ট ক্যাম্পেও ছিলাম, সান মারিনোর ক্যাম্পে ট্রাই করছি। হয়তোবা কোচের এই অল্প সময়ের মধ্যে কোচ আমাকে চিনতে পারে নাই। কোচে অনেকের নামও জানে না, কোচ একটা কনফারেন্সে বলছিল। আশা করি এই ম্যাচের পরে কোচ চিনবে। এখন দেখা যাক, বাকিটা কোচের উপর ডিপেন্ড করবে এবং পরবর্তীতে লিগ শরীরে চেষ্টা করবো যে ধারাবাহিকভাবে পারফর্ম করে আমি সাফে যাতে স্কোয়াডে চান্স পাই বা খেলতে পারি। আগামী 17 অক্টোবর শুরু হবে মূল প্রতিযোগিতা, শেষ হবে 2027 সালের 8 মে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুমের শুরুতে বড় পরীক্ষায় নামছে প্যারিস সেন্ট জার্মেই ও অ্যাস্টন ভিলা। রাতে অস্ট্রিয়ার সালজবুর্গ উয়েফা সুপার কাপে মুখোমুখি হবে ইউরোপের 2 মহাদেশীয় চ্যাম্পিয়ন। খেলা শুরু হবে রাত 1টায়। ফরাসিদের জন্য ম্যাচটি আরও একটি শিরোপা জয়ের সুযোগ। গত মৌসুমে লুইস এনরিকের শিষ্যরা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইউরোপের ক্লাব ফুটবলে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। এবার সুপার কাপ জিতলে সাফল্যের ধারাবাহিকতায় আরও এক ধাপ এগিয়ে যাবে তারা। পিএসজির আক্রমণ ভাগে বড় ভরসা ওসমান দেমবেলে, ভিটিনিয়া ও খোভিচা কাভারাৎসকেলিয়া। তবে অ্যাস্টন ভিলাকে সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। উনাই এমরির শিষ্য গেল মৌসুমে ইউরোপা লিগ জিতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। গুঞ্জনকে সত্যি প্রমাণ করে দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আর সেটিও বাগদানের ঠিক 1 বছরের মাথায়। বিয়ের খবরটি যৌথভাবে প্রকাশ করেছেন CR7 ও জর্জিনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তাদের হাতের আংটি ও সাদা পোশাকে তোলা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন সি লাভ জি। গণমাধ্যমের খবর ছিল নিজ শহর পর্তুগালের মাদেইরোতে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন CR7। পরে জানা যায় সেটি
পর্তুগালের ভিন্ন এক শহরে। রাজধানী লিসবন থেকে প্রায় 20 মাইল দূরে অবস্থিত ক্যাসকাইসে কঠোর গোপনীয়তায় সম্পূর্ণ পারিবারিক আয়োজনে সম্পন্ন হয় এই তারকা যুগলের বিয়ে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।